দেশে জ্বালানি মজুদ আছে 10-11 দিনের। এ মাসে আসবে 3.5 লাখ মেট্রিক টন। এপ্রিলও নেই সংকটের সংখ্যা। গ্রাহকের আস্থা ফিরিয়ে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা তাগিদ। 12 ঘন্টা উদ্ধার হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি চরমে। খুলনা বিভাগেও হামের প্রাদুর্ভাব, হাসপাতালে রোগীর ভিড়। সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় উদ্বেগ অভিভাবক। স্বাস্থ্য বিভাগের নানা প্রস্তুতি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে নানা পরিকল্পনা 11 দলের। রাজধানীতে বড় কর্মসূচির পরিকল্পনা, শেষ মুহূর্ত পর্যন্ত সংসদের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়ার ভাবনা। এবং 53 বছর পর চাঁদে নাসার আর্টেমিস 2 মিশন। 4 নভোচারী নিয়ে শক্তিশালী মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে চারপাশ প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। বর্তমানে দেশের জ্বালানি তেলের মজুদ আছে 10 থেকে 11 দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য মতে পরিশোধিত আর অপরিশোধিত মিলে চলতি মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন জ্বালানি। আলোচনা চলছে আরও কিছু বিকল্প উৎসের সঙ্গেও। সেই বিবেচনায় এপ্রিলে জ্বালানি সংকটের সংখ্যা দেখছে না সরকার, বরং মাসের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে জ্বালানি তেল। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পাম্পে পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা, যাতে টান পড়ছে অনেকের জীবিকায়ও। আর এটি এখন নিত্যদিনের বাস্তবতা। আমরা যদি 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইয়ে তেল নিই, আচ্ছা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা ভাড়া মারতে পারি না। ভাড়া মারে 200-500 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তেলের সংকটের জন্য প্রচুর পরিমাণে বিভ্রান্ত একটা পরিস্থিতি থাকতে হয়, সেটা আমি আমার অফিসকে সময় দিতে পারতেছি না, আমি আমার পার্টিদেরকে সময় দিতে পারতেছি না। আমার 5 লিটার আনার জন্য আমার ঘুরতে হইতেছে সারা পাম্পে পাম্পে বিভিন্ন জায়গায়। তেলটা আমার অপচয় হইতেছে না, আমারও লস হইতেছে, সরকারের লস হইতেছে। ফিলিং স্টেশনের এই করুণ চিত্র সামনে আনছে জ্বালানি তেলের মজুদ প্রসঙ্গ। মার্চ মাস শেষে তেলের মজুদ পর্যালোচনায় দেখা যাচ্ছে ডিজেল আছে 10 থেকে 11 দিন চলার মতো, অকটেন 6 থেকে 7 দিন, আর মজুদ থাকা পেট্রোলে চলবে 8 থেকে 9 দিন। তবে তার মানে এই নয় যে দিন 10 পর তেল শূন্য হয়ে যাবে দেশ। জ্বালানি বিভাগের তথ্য মতে সরবরাহ পাইপলাইনে আছে বেশ কিছু চালান। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কাজাখস্তান থেকে 1 লাখ টন ডিজেল আমদানির। চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ও ভারত থেকে আসবে 40,000 মেট্রিক টন ডিজেল। এর বাইরে মধ্য এপ্রিলে আসার কথা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আলোচনা চলছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির বিষয়ে। ক্রুড অয়েলের 3টা শিপ আমাদের মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লোডেড আছে, কিন্তু হরমুজ প্রণালীর গ্রিন সিগন্যালটা আমরা পেলে সেগুলো আনতে পারবো। সেজন্য আমাদের সকল বিকল্পগুলো আমরা ওপেন রেখেছি। নিকট ভবিষ্যতে অর্থাৎ এপ্রিল মাসের বিষয়টা আশ্বস্ত করতে চাই যে আমরা এপ্রিল মাসে কোনো আমাদের অসুবিধা হবে না। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 টন সরবরাহের পাশাপাশি আমদানি করা হবে 50,000 মেট্রিক টন অকটেন। আর এই 80,000 টন দিয়ে 2 মাসের অকটেন চাহিদা মেটানো সম্ভব। পর্যাপ্ত র ম্যাটেরিয়াল আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট যেগুলো আছে তাদের কাছে আছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে আগামী 2 মাসের সাপ্লাই দিতে অকটেন পেট্রোলে কোনো সমস্যা নেই। তবে সরকার আমদানির বিষয়ে আশ্বস্ত করলেও অস্থিরতা কাটেনি। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদি জনগণ সত্যি সত্যি হোর্ডিং করে থাকে, সত্যি সত্যি প্যানিক বাই, কেন সরকার তাদেরকে কনভিন্স করতে পারছে না, এই ব্যাপারে সরকারের একটু ভালো করে দেখা উচিত। এমপিদের মাধ্যমে, আমাদের প্রাইম মিনিস্টারের মাধ্যমে জনগণকে বোঝানো উচিত যে আমাদের পেট্রোল আর অকটেনের ব্যাপারে সমস্যা নেই। সংকটে আগাম সতর্কতা হিসেবে জ্বালানির ব্যবহার ও চাহিদা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতিতে যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাশিয়ার কাছ থেকে পরিশোধিত ডিজেল সহ জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ। সংকটকালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় খলিলুর রহমান বলেন, এর আগে রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ, কারণ সেই সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাঙ্কারের গন্তব্য বাংলাদেশে ছিল না। এদিকে ওয়াশিংটন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন জ্বালানি মন্ত্রী। আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানী পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। রাজধানীতে আজও দীর্ঘ সময় অপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে এই যানবাহন চালকরা কিন্তু তারা গাড়িতে জ্বালানি তেল সংগ্রহ করছেন। বিশেষ করে অকটেনের যে সিরিয়াল অর্থাৎ যে লাইন সেটি কিন্তু অনেক বড়, কেননা অধিকাংশ গাড়িকে আমরা দেখছি আসলে অকটেন তারা নিচ্ছেন। এবং এই যে আমরা ফ্রেমে যেটি দেখাচ্ছি দর্শক আপনাদের সেটিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানকার যারা বাইক চালক আছেন তারা একেবারে এই পরিবাগের এই পাম্প থেকে তেল সংগ্রহ করার জন্য লম্বা লাইনে অপেক্ষা করেছেন। আমরা যেটি দেখেছি যে এই লাইন একেবারে ঢাকা মেডিকেল বাংলাদেশ মেডিকেল কলেজ তার পেছন পর্যন্ত চলে গেছে এবং গাড়ির যে লাইন সেটি বাংলা মোটর এর এই পাশটা থেকে শুরু করে আমরা দেখেছি যে সেটি বাটা সিগন্যাল পর্যন্ত চলে গেছে। এবং তারা যেটি বলছেন আসলে এই যে গ্রাহকদের এই যে লম্বা লাইন সেটি আসলে ঢাকার অন্যান্য পাম্পে কোথাও কোথাও তেল সরবরাহ বন্ধ থাকায় সেটি আসলে তাদের করতে হচ্ছে। আর যেটি আসলে এখানকার যা পাম্প মালিক যারা কর্তৃপক্ষ যারা আছেন পরিবাগের, তারা আমাদেরকে যেটি বলছেন এই যে পাম্পের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এই পাম্পে যখন থেকে তেল দেওয়া শুরু করেছে সেই সময় থেকে শুরু হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে একেবারে ভোর থেকে এখানকার যে প্রাইভেট কার চালকরা আছেন তারা অপেক্ষা শুরু করে দিয়েছেন। এবং যেটি আসলে এখানকার প্রাইভেট কার চালকদের সাথে বলেছে যে তারা বলছেন অন্যান্য পাম্পে একই ধরনের অবস্থা, বিশেষ করে আসাদ গেট এবং বিজয় সরণিতে যে পাম্পগুলো আছে সেগুলোতেও একেবারে সকাল থেকে এই দীর্ঘ সারি তারা অপেক্ষা করছেন। কিন্তু গ্রাহকরা তাদের ভোগান্তির কথা বলছেন যে এই যে তাদের উপর যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত রেখে বন্ধ রেখে আসলে তেলের জন্য যে অপেক্ষা, বিশেষ করে উবার বা পাঠাওয়ে যারা আসলে বাইক রাইড শেয়ারিং করেন তারা কিন্তু বলছেন যে এই যে সময় লম্বা সময় তারা অপেক্ষা করেন তাই তাদের স্বাভাবিক যে আয়ের পথ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এতে তার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। আমরা এই তো রাজধানীর খবর জানালাম, আর আমরা একটু যেতে যাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জয়ন্ত, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সিলেটের বিভিন্ন পাম্পে অযৌক্তিক জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ এবং নানা রকম হয়রানির অভিযোগে কিন্তু পাম্প মালিকরা গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট রেখেছে, সকল পাম্প বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এবং সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেটে অনেক প্রবাসীরাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন এবং এখান থেকে কিন্তু তারা বাড়ি করেছেন। আমরা দেখেছি, আমরা যে মুহূর্তে আসলে উত্তরা পেট্রোলিয়ামে রয়েছি সেখানে অনেকগুলো গাড়ি গ্যাস নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য লাইন ধরে বসে আছেন। তারা জানেন না তারা যে ধর্মঘট চলছে। অনেকেই আছেন যাদের যাত্রী এয়ারপোর্টে অপেক্ষা করছে তাদেরকে বাড়ি নিয়ে যাবে। অনেক প্রবাসী যাত্রী কিন্তু আটকা পড়েছে এয়ারপোর্টে, তারা আসলে যেতে পারছে না কারণ গাড়ি এখানে গ্যাস নেই। এরকম নানা দুর্ভোগে পড়েছেন। অনেকেই আছেন যে বিশেষ করে যারা সিএনজি চালক আছে তারা বলছেন সারাদিন সিএনজি চালিয়ে সংসার চালায়, কাজে যেহেতু পেট্রোল পাম্প বন্ধ, গ্যাস নিতে পারছেন না, সেজন্য তারা সিএনজি চালাতে পারছে না। এরকম অসংখ্য অভিযোগ, অসংখ্য ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জানিয়ে রাখতে চাই, সিলেটের যে সকল পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পগুলো কিন্তু রাত থেকে বন্ধ রয়েছে এবং তাদের যে দাবিগুলো হচ্ছে পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘন ঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং 6টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক। এছাড়াও তারা বলছেন বর্তমান পরিস্থিতি সিলেট বিভাগের সিএনজি, এলপিজি সহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এছাড়াও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাম্প মালিকদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার গুঞ্জন রয়েছে। হয়তোবা সেই বৈঠকের সিদ্ধান্ত আসতে পারে আসলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে কিনা। তবে এই মুহূর্তে যেহেতু অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে, সাধারণ মানুষ, সাধারণ যাত্রী যারা, তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছে। এই ছিল আমার কাছে সিলেটে যে পাম্প মালিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে অনির্দিষ্টকালের, এটির সবশেষ। গ্রাহকদের জ্বালানি সংগ্রহের খবর জানাতে এখন সরাসরি ছিলাম ঢাকা ও সিলেটে।
এদিকে হবিগঞ্জের বনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা দুর্ঘটনা কবলিত এলাকায়। আপনি জানেন গতকাল রাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি জ্বালানি তেলবাহী ওয়াগন প্রায় 5টি ট্যাঙ্কার রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু পাশের খাদে পড়ে ছিটকে পড়ে, যার কারণে কিন্তু সিলেটের সাথে রাত 9:30 থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনাকে জানি কি জ্বালানি তেলের যে 5টি ওয়াগন এবং একটি সহ মোট 6টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি ছিটকে কিন্তু খালে পড়ে যায়। এরপর থেকে কিন্তু এইসব অয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নির্গত হতে থাকে, যার কারণে পাশে যে খালে আপনি দেখতে পাচ্ছেন যে এই খালে কিন্তু স্থানীয় বাসিন্দারা জ্বালানি তেল সংগ্রহ করছে। এবং এরই মধ্যে কিন্তু গতকাল রাত 12টার দিকে আখড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এবং অপর একটি রিলিফ ট্রেন ঢাকা থেকে এসে কিন্তু রাত 1টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে, এখনও কিন্তু সেই উদ্ধার তৎপরতা চলছে। আমরা কথা বলেছিলাম রেলওয়ে যে কর্মকর্তারা আছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন উদ্ধার কাজ শেষ করতে করতে বিকেল পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ যে রেলের যে লাইন অর্থাৎ প্রায় 500 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই ট্যাঙ্কারগুলো অর্থাৎ জ্বালানি তেলবাহী যে ডিজেলবাহী যে ট্যাঙ্কারগুলো, প্রতিটি ট্যাঙ্কারে কিন্তু 40,000 লিটার ডিজেল রয়েছে এবং মোট 5টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ লিটার জ্বালানি তেল ডিজেল ছিল। রেলওয়ে কর্মকর্তারা বলছেন এর মধ্যে প্রায় 30 থেকে 40 ভাগ তেল হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখনও সঠিকভাবে নিরূপণ করা যাচ্ছে না, যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পরিবহন কর্মকর্তাকে প্রদান করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রেলের যে সেতুটি আছে সেই সেতুটি থেকে কিন্তু যে ওয়াগনটি সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে কিন্তু পাশের খালে পড়েছে, যেটি উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হবে না বলেই মোটামুটি এখানকার কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করে বলেছেন। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে যে আখাউড়া থেকে উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং তারই পাশে কিন্তু মনতলা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আরও একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে এই জায়গাতে অবস্থান করছেন। যেহেতু সিঙ্গেল লাইন অর্থাৎ একটি রেল লাইন, সেই একটি রেল লাইন থাকার কারণে শুধু আখাউড়া থেকে উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এই ওয়াগন থেকে যে নির্গত হচ্ছে জ্বালানি তেল ডিজেল সেগুলো কিন্তু এখনও কিন্তু স্থানীয় বাসিন্দারা যে যারভাবে মতো করে উদ্ধার করছেন এবং এখনও সেই ট্যাঙ্কার থেকে জ্বালানি তেলগুলো নির্গত হচ্ছে। সব মিলিয়ে যে এখানকার যে সার্বিক অবস্থা এখন কিন্তু এই বিষয়টি অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আপনাকে বলি রাখি বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকল সদস্যরাই কিন্তু এখন দায়িত্ব পালন করছে, কেননা রাষ্ট্রীয় সম্পদ তেল যেহেতু এখানে জ্বালানির ঝুঁকি আছে, সেই সবগুলো মিলিয়ে কিন্তু এখানে যে বর্তমান অবস্থান চলছে সেই উদ্ধার তৎপরতার পাশাপাশি এখানে যে তেল সংগ্রহের কার্যক্রম কিন্তু স্থানীয় বাসিন্দারা চালাচ্ছে। সব মিলিয়ে এইটুকু ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে রেল দুর্ঘটনার সর্বশেষ তথ্য। রেল দুর্ঘটনার সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম ঘটনাস্থলে। একগুচ্ছ নির্ধারিত কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, অন্য দিনের মতো আজও কিন্তু একগুচ্ছ নির্ধারিত কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেটা দেখেছি যে সকাল ঠিক 9:30টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন। তার পরপরই আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যেটা জানতে পেরেছি কিছুক্ষণ তিনি দাপ্তরিক কাজকর্ম করবেন, যেটা প্রতিদিনই করে থাকেন। এরপরেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং দীর্ঘ সময়ব্যাপী সেই বৈঠকটি হবে। এটা আমরা তার নির্ধারিত কর্মসূচির যে তালিকাটি সেটি সেখানে আমরা দেখেছি। ঠিক তার পরপরই ভূমিকম্প সচেতনতা বা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে এবং এর পরপরই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তো এই যে নির্ধারিত কর্মসূচিগুলো আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন তিনি প্রবেশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগে, ওনার সঙ্গে বৈঠক হবে। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ গত একদিন আগে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন যে এখন যে জ্বালানি সংকট চলছে বিশ্ব জ্বালানি পরিস্থিতির প্রেক্ষিতে, অর্থাৎ মধ্যপ্রাচ্য যে ঝুঁকি চলছে, মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি তার প্রেক্ষিতে যে প্রভাব পড়েছে জ্বালানির উপরে সারা বিশ্ব জুড়ে, তার প্রভাব মোকাবিলায় বাংলাদেশে কী করণীয় তার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে নানা ধরনের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে একটি সঠিক
নির্দেশনা দেবেন যে কী করণীয়। সেক্ষেত্রে সারা দেশের স্কুলগুলো অনলাইন পদ্ধতিতে লেখাপড়া হবে, ক্লাস হবে, এরকম একটি আভাস আমাদেরকে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গতদিন। সেদিন তিনি বলেছিলেন যে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, তার 3 দিন হবে অনলাইনে, 3 দিন হবে সশরীরে। সে ব্যাপারে আজকে যে নির্ধারিত যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেই বৈঠকে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন। তো আজকে মন্ত্রিসভার এই বৈঠকটি রাত 9টায় হবে সংসদ ভবনে, এবং সেখানেই হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। তার আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি এখন চলছে, সেখানে হয়তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা আভাস পেয়েছি। এর পরপরই হয়তো তিনি যখন বের হবেন, আমরা যদি কথা বলতে পারি, কথা বলার সুযোগ পাই, তাহলে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো যে কী সিদ্ধান্ত হলো বা কী আলোচনা হলো, এবং আজকেই মন্ত্রিসভার বৈঠকে এই স্কুল অনলাইনে যাবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে কিনা সেটি আমরা হয়তো জানতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে অন্য যে তথ্যগুলো পাবো সেগুলো জানিয়ে দেবো আমরা। সরাসরি ছিলাম সচিবালয়ে। সময় সংবাদ আরও থাকছে। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। তালিকায় ভারত, চীন সহ 60 দেশ। শুল্ক বাড়ানোর পায়তারা, বলছেন রফতানিকারকরা। কৌশলগত সম্পর্ক রাখার পরামর্শ। খুলনা অঞ্চলেও বাড়তে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় বাড়ছে উদ্বেগ। বিভাগের বিভিন্ন হাসপাতালে অন্তত 30 নতুন রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কুষ্টিয়া। হাম সন্দেহে জেলা বিভিন্ন হাসপাতালে ভর্তি 154 রোগী। যদিও চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। হাম রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে ভর্তি শিশুদের লম্বা লাইন। হামের সন্দেহে ভর্তি হওয়া এই 51 জন শিশুর পাশাপাশি পুরো জেলায় ভর্তি আছেন আরও 32 জন। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা এই রোগ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে যশোরে 27 জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন সহ অন্যান্য জেলায়ও আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরের প্রথম 3 মাসে এই বিভাগের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন 30 জন। বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও তার সক্ষমতা সীমিত। পুরনো অবকাঠামোর কারণে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালেরও সংকট স্পষ্ট। আক্রান্তদের বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু। শুরুতে জ্বর, সর্দি কাশি, পরে শরীরে র্যাশ জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। সমস্যা ছিল নিউমোনিয়া ঠান্ডা থেকে উৎপত্তি। তারপরে ঈদের আগে রিলিজ হওয়ার পরে বাসায় আসার পরে 2 দিন মোটামুটি ভালো ছিল, তারপরে আবারও সমস্যা দেখা দেয়। বাবুর গায়ে জ্বর, হাম বেরোইছে ঠান্ডার জন্য। 3 দিন ট্রিটমেন্ট চলতেছে। 105 জ্বরের থেকে 103-4 এরকম হয়, তারপরে লাল বার হয়, তারপরে ডাক্তার বলতেছে যে হাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় মূলত সাপোর্টিভ চিকিৎসার উপরই নির্ভর করতে হচ্ছে। ইমিউনোসাপ্রেশন হয়, মানে তার তখন অন্য অসুখগুলা মাথাচাড়া দিয়ে ওঠে। যেমন নর্মাল ভাইরাল ইনফেকশনটাই তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, বা ইভেন তখন টিবি হইতে পারে, এবং মিজেলস পরবর্তী কমপ্লিকেশন হিসেবে এনকেফালাইটিস, ব্রেইনের ইনফেকশনও হইতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু খুবই দুঃখের কথা যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়া ছাড়া আমাদের কিন্তু আর কিছু করার নাই। এদিকে সংকট মোকাবেলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে রোগীর জটিলতা দেখা দিলে এনআইসিইউর সংকটের কথাও স্বীকার করলেন এই কর্মকর্তা। কিছু কিছু হাসপাতালে আমাদের ঘাটতি রয়েছে, যেমন উপজেলাতে এনআইসিইউ নাই। আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের ওই এনআইসিইউ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা এই বিষয়টাতে অনেক জোর দিয়েছেন। 2024 সালে খুলনা বিভাগে প্রতি 10 লাখে হামে আক্রান্তের সংখ্যা ছিল 2.4 জন। 2025 সালে 1 জন, সেখানে এখন পর্যন্ত 2026 সালে 6.7 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারে রাজপথে নামার কথা ভাবছে 11 দলীয় ঐক্য। এনে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে বড় কর্মসূচি ঘোষণার ভাবনাও আছে তাদের। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সংকট সমাধানে সংসদের সিদ্ধান্তেই প্রাধান্য দেওয়ার কথা বলছেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সির রিপোর্ট। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই
বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে মাননীয় স্পিকার। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান তথা গণভোট ও জুলাই সনদের ভবিষ্যৎ প্রশ্নে আইনসভায় পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও বিরোধী দল। সংবিধান সংশোধনে সরকার সাংবিধানিক পদক্ষেপ নিতে আগ্রহী হলেও বিরোধী দলের দাবি সংস্কারে গুরুত্ব পাক গণভোটের ফলাফল। পলিটিক্যাল কথাবার্তা বলে ফেলছে। গণভোটের রায় নিয়ে চলমান মতনৈক্য সংসদেই সমাধান করতে আগ্রহী জামায়াত সহ 11 দলের নেতারা। তবে এর ব্যত্যয় ঘটলে সম্ভাব্য বিকল্প পথ ও পদ্ধতি নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিরোধী দলীয় এই ঐক্য। এই বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হয়ে যায়, আমরা ওটাই চাইতেছি। পার্লামেন্ট ছিল না যখন, তখন তো কথা রাজপথই ছিল, কিন্তু এখন তো দুইটাই জায়গা আছে, একটা পার্লামেন্ট একটা রাজপথ। তো আমরা পার্লামেন্টের চেষ্টা করছি, হয়ে গেলে সমাধান রাজনৈতিক বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হওয়াই উচিত। আপনার জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটাই জনস্বার্থের একটা বিরাট পক্ষের কাজ। বর্তমান সরকার যদি এই গণভোট নিয়ে জনগণের রায় নিয়ে তামাশা করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমি মনে করি এটাই বিএনপির জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতির মধ্যেই 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা শীঘ্রই বৈঠকে বসছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদীয় আলোচনার পাশাপাশি রাজপথ থেকেও সরকারকে চাপে রাখতে বিভিন্ন কর্মসূচি মাথায় রেখে এগোনোর পরিকল্পনা জোটের। মানে জনস্বার্থের পরিপন্থী কোনো কাজ যদি সরকার করে এবং জুলাই সনদ গণভোট বাস্তবায়নের তামাশা বা টালবাহানা করে, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো সংসদে এবং রাজপথে। আমরা 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ডেকেছি, খুব তাড়াতাড়ি বৈঠক হবে। আমরা পার্লামেন্টে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই ইস্যুতে পার্লামেন্টে কি হয় সেটার ভিত্তিতে আমাদের যদি রাজপথে যেতে হয়, সেই জন্য আমরা 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক, সেখানে আমাদের সিদ্ধান্তই আছে আগের থেকে যে আমরা এই দাবি পূরণের জন্য রাজপথের কর্মসূচিতে আমরা প্রয়োজনে যাব, সেটা শীর্ষ বৈঠক ইনশাল্লাহ ঠিক হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কটি দাবিতে প্রাথমিকভাবে চলতি মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও ভাবছে 11 দলীয় ঐক্য। এছাড়া আরও একগুচ্ছ কর্মসূচি নিয়ে সাংগঠনিক প্রস্তুতির পথে সংসদে বিরোধী শিবিরের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদ আরও থাকছে। And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. সক্ষমতা হারিয়ে এখন আর হুমকি নয় ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে দ্রুতই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানে। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। খতিয়ে দেখা হবে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কিনা। একই তালিকায় আছে ভারত, চীন, ভিয়েতনাম সহ 7টি দেশের নাম। কমপ্লায়েন্স মেনে চলায় শঙ্কা না দেখলেও একে শুল্ক বাড়ানো নতুন পায় তারা বলছেন রপ্তানিকারকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরফিনের রিপোর্ট। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. পাল্টা শুল্ক নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার নতুন কৌশল। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ 7টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তদন্ত তালিকায় থাকা কোনো দেশ বাণিজ্যে অন্যায্য করলে সেই দেশের আমদানি পণ্যের উপর আরোপ করা হবে শুল্ক। যুক্তরাষ্ট্র মনে করে চীন সহ বেশ কিছু দেশ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন এবং সক্ষমতায় এগিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে মার্কিনিরা। তাই বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিনিয়োগ, ভর্তুকি, শ্রমিকের ন্যায্য মজুরি সহ 7টি মানদণ্ডে করা হবে তদন্ত। যদিও সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলায় যুক্তরাষ্ট্রের তদন্তে ভয়ের কারণ দেখছেন না রপ্তানিকারকরা। পোশাকের এমন কোনো উৎপাদন হয় না যেটা তাদের দেশের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ তারা পোশাক তৈরি করে না। আরটা আছে ধরেন IP, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ফেক গুডস এখানে তৈরি হয়। আমরা ফেক গুডস তৈরি করি না। শ্রম আইনের যতগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এগুলো মোটামুটি অ্যাড্রেস করা আছে। এই ইনভেস্টিগেশনে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাট প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ভালো সিচুয়েশন হবে যে ট্রেড ডেফিসিট কমানো। আমরাও তাদের ক্রেতা হওয়ার চেষ্টা করি। আমরা চাইলে কটন ইম্পোর্ট করতে পারি, আমরা হুইট, আমরা LNG বা কর্ন, মেটাল স্ক্র্যাপ। ট্রেড ব্যালেন্সটা হয়ে গেলে কিন্তু আমরাও তখন এত চাপ ফিল করব না।
এ অবস্থায় দেশের শিল্প খাতে আন্তর্জাতিক শ্রমবিধান অনুসরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া একক বড় বাজার যুক্তরাষ্ট্রে যেন রপ্তানি বাধাগ্রস্ত না হয় তা মাথায় রেখেই বাংলাদেশকে কৌশলগত দেন দরবারের পরামর্শও তাদের। আমরা সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা সব কিছু করি। এই ধরনের তদন্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে ইউএসটিআর। প্রতিটি দেশকে 15 এপ্রিলের মধ্যে দিতে হবে লিখিত জবাব, যার শুনানি হবে 28 এপ্রিল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই মুহূর্তে ঢাকা মেডিকেল এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে। এর আগে যা কেন্দ্রীয় শহীদ মিনারের যেই পাশে যে ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ ছিল, সেখান থেকে মূলত আজকের এই যে অভিযানিক টিম, সেই অভিযানিক টিমের অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানিক টিমের যেই যারা আছেন, সাথে একজন বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট রয়েছেন ডিএমপির পক্ষ থেকে, এবং সাথে রমনা ট্রাফিক বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিসি, এডিসি, এসি সহ অন্যান্য বিভিন্ন পদের কর্মকর্তারা মিলেই এই অভিযানটি পরিচালনা করছেন। তাদের আজকে যে রুট নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে এই ঢাকা মেডিকেল এবং এর আশপাশে যে সড়কগুলো রয়েছে, সব সড়কগুলোতে তারা প্রদক্ষিণ করবেন এবং ফুটপাত এবং সড়কের ওপর যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর বিরুদ্ধেই তারা আসলে অভিযান চালাবেন। সকাল থেকে আমরা দেখেছি এরা হার্ড লাইনে আছেন। গতকালকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে তারা সবাইকে সতর্ক করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে যেটি তারা করেছেন যে কালকে সতর্ক করার পরে আজকে কিন্তু আসলে তারা কারোরই কোনো আসলে সেরকম আর সতর্ক করছেন না। তারা এখানে যাদেরকে পাচ্ছেন তাদেরকে ইমিডিয়েট এখানকার ফুটপাতে যে সকল মালামালগুলো রয়েছে, কেউ ভ্যানে করে, কেউ বিভিন্নভাবে অস্থায়ীভাবে কোর্ট বানিয়ে চাকাযুক্ত ভ্যান লাগিয়ে তারা যে বিভিন্নভাবে তাদের ব্যবসা পরিচালনা করছিল, তাদেরকে তারা আজকে সরাসরি যাদের পাচ্ছেন তাদেরকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই স্থান ত্যাগ করতে বলছেন এবং পরিষ্কার করে ফেলতে বলছেন। আর যাদেরকে তারা পাচ্ছেন না তাদের মালামাল এভাবেই তারা তাদের যে পিক আপ ভ্যান রয়েছে সেই পিক আপগুলোতে তুলে ফেলছেন। এখানে 3 থেকে 4টি পিক আপ ইতোমধ্যেই আধা কিলোমিটার রাস্তা ফুটপাতও পরিষ্কার হয়নি, কিন্তু তাদের 3 থেকে 4টি পিক আপে যে অবৈধ স্থাপনা সেগুলোতে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং তারা এটি বারবার বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি এর আগে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে লিফলেট বিতরণ করা হয়েছে, গতকালকে আনুষ্ঠানিকভাবে যে তাদের অভিযান, সেই অভিযান শুরু করার পরেও সতর্ক করা হয়েছে এবং সেই কারণে আজকে তারা আসলে কারো কোনো ধরনের কথা শুনছেন না। তারা একেবারেই ফুটপাত যে মুক্ত এবং রাস্তা যে পরিষ্কার করার জন্য তাদের যে অভিযান সেটি তারা হার্ড লাইনে চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আপাতত আমার কাছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্র। সামনে তারা যত সামনে এগোবে, যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে সেগুলো আপনাদের মাধ্যমে দর্শককে অবশ্যই জানানোর চেষ্টা করব। অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানতে সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল চত্বরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির পথে। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন মার্কিনরা এখন নিরাপদ। তেহরান যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা হারিয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান আর 2-3 সপ্তাহ চলবে এই যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। বলেন যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নিরাপদ রাখতেই ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দেন। জানান ইরানের নৌ বিমান বাহিনী পুরোপুরি শেষ, মিসাইল সহ হামলার সক্ষমতাও কমে এসেছে। We are systematically dismantling the regime's ability to threaten America or project power outside of their borders. That means eliminating Iran's Navy, hurting their Air Force and their missile program at levels never seen before, and annihilating their defense industrial base. We've done all of it. Their Navy is gone, their Air Force is gone.
Their missiles are just about used up or beaten. এদিকে এক সাক্ষাৎকারে ন্যাটোর আবারও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধে ন্যাটোর সামরিক সহায়তাকে নিষ্ক্রিয় ও দুর্বল হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোট থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল, তবে ইরান সরকার সেই দাবি অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যার কয়েক ঘন্টা আগে মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই মার্কিনীদেরই ট্রাম্প তার বক্তব্যে যুদ্ধের পক্ষে যুক্তি দেখিয়ে আশ্বস্ত করলেন। বললেন ইরানের হুমকি থেকে এখন যুক্তরাষ্ট্রের জনগণ নিরাপদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চাঁদে মানুষের ফেরার অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো নাসার আর্টেমিস 2 মিশন। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করে শক্তিশালী মহাকাশ যানটি। 10 দিনের এই দীর্ঘ অভিযানে প্রথমবারের মতো চাঁদের চারপাশ ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবেন তারা। 2030 সালের মধ্যে চাঁদে চীনের নভোচারী পাঠানোর আগেই নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এটি বড় পদক্ষেপ। দীর্ঘ 53 বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান। চাঁদের উদ্দেশ্যে নভোচারী গেল পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। দীর্ঘ 10 দিনের এই অভিযানে তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 মিশনের 10 দিনের যাত্রায় নভোচারীরা চাঁদকে কেন্দ্র করে প্রায় 10,300 কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবেন। এটি হবে মানুষের তৈরি কোনো মহাকাশযানে পৃথিবীর বুক থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়ার রেকর্ড। গত 3 বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই 4 নভোচারী মহাকাশযানের ম্যানুয়াল কন্ট্রোল এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করেছেন। এই মিশনের সফলতাই নির্ধারণ করবে 2028 সালে আর্টেমিস 4 মিশনে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখতে পারবে কিনা। এই মিশনে অংশ নেয়া নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। প্রায় 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তারা এই ঐতিহাসিক অভিযানে সামিল হয়েছেন। এটি 2017 সালে শুরু হওয়া নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী মিশন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের কক্ষপথে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ সুগম করা। 2028 সালে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পুনরায় পা রাখার চূড়ান্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 1972 সালের অ্যাপোলো মিশনের পর এটিই হবে নাসার প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রস্তুতি। অন্যদিকে চীন 2030 সালের মধ্যে তাদের নভোচারী পাঠানোর ঘোষণা দেয় এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। সিলেটে ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটে ভোগান্তি। দেশে মজুদ আছে 10 থেকে 11 দিনের। এপ্রিলে আসবে আরও 3.5 লাখ মেট্রিক টন। এখন উদ্ধার হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। তেল নেয়ার হিড়িক স্থানীয়দের। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। এবং খুলনা বিভাগেও হামের প্রাদুর্ভাব। হাসপাতালে রোগীর ভিড়। সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় উদ্বেগে অভিভাবক। স্বাস্থ্য বিভাগের নানা প্রস্তুতি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। কাজল, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।